আমরা আবারও আলোচনায় ফিরব। স্টুডিওতে আছেন আমাদের অতিথি। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী জিন্নাত আর যশোয়া। আমরা যাচ্ছি যশোয়ার কাছে। যশোয়া, সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন সহকর্মী। তারা যেটি বলছিলেন যে নতুন অর্থমন্ত্রীর এই যে নতুন বাজেট, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বলা হচ্ছে, সেক্ষেত্রে আকার দিয়ে যদি একটু বিশ্লেষণ করেন কোথায় কি থাকছে? একদম, আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে বরাবরের তুলনায় ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবার ঘোষণা হতে যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে। এবং এই কম্প্যারিজনটা যদি আপনাকে আমি বলি, গত বছরের তুলনায় এবছর প্রায় ৩৬,০০০ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটের ক্ষেত্রে। বাজেটের আগার এবছর হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা এবং যেটা গত বছর ছিল ৭,৬১,৭৮৫ কোটি টাকা। এবং আরেকটি বিষয় যদি বলি যে জিডিপি প্রবৃদ্ধি, যেটা গত বছর ছিল ৭.৫%, অর্থাৎ সরকার গত বছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল রাব্বি ৭.৫% এবং এবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে এনে ৬.৭৫% করেছে, যেটা অবশ্যই আসলে বাস্তব অর্থনীতির চিত্রের সাথে মিলিয়ে ইতিবাচক বলা যায়। এবং মূল্যস্ফীতি ৬% থেকে এবছর ২০২৪-২৫ অর্থ বছরে ৬.৫% করা হচ্ছে। এবং আরও একটি বিষয় যদি রাব্বি আপনাকে আমি বলি যে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,৪১,০০০ কোটি টাকা এবং এর মধ্যে এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের কথা বলা হচ্ছে ৪,৮০,০০০ কোটি টাকা এবং এবছর বাজেট ঘাটতি থাকছে ২,৫১,৬০০ টাকা। তো এই হচ্ছে আসলে বাজেট ঘাটতি এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য কিন্তু সরকারকে বরাবরই বৈদেশিক উৎস থেকে এবং অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয় কিংবা অর্থ সংগ্রহ করতে হয়। এবং এই বছরের সেই বিষয়টি যদি আমরা দেখি যে বৈদেশিক ঋণ থেকে সরকার অর্থ সংগ্রহের যে বিষয়টি হিসেবটি ধরেছে সেটি হচ্ছে ৯০,৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ঋণ নিতে চাচ্ছে এই বাজেট ঘাটতি মেটানোর জন্য ১,৬০,৯০০ কোটি টাকা। তো এই হচ্ছে ঘাটতির মেটানোর জন্য সরকার যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণ থেকে উৎস থেকে যে ঋণ নেওয়ার চেষ্টা করছে তার চিত্র। এবং এরপরে যদি আমরা একটু অন্য দিকে যাই যে ঘাটতি অর্থায়নে ব্যাংক থেকে সরকার অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে কত টাকা ঋণ নিতে চায়, সেক্ষেত্রে পরিমাণটা হচ্ছে ১,৩৭,৫০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎসের ব্যাংক থেকে এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকার নিতে চায় ২৩,৪০০ কোটি টাকা। এবং এর মধ্যে আরও একটু হিসেব যদি আপনাকে বলি, রাব্বি সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নেওয়ার পরিকল্পনা আছে এবং অন্যান্য খাত থেকে আছে। এক্ষেত্রে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরিমাণটা হচ্ছে ১৫,৪০০ কোটি টাকা এবং এছাড়া অন্যান্য যেসব আরও আনুষঙ্গিক খাত আছে সেখান থেকে বাজেট ঘাটতি মেটানোর জন্য সরকার ঋণ নিতে চাচ্ছে ৮,০০০ কোটি টাকা। তো এই হচ্ছে আসলে ঘাটতি মেটানোর জন্য যে সরকার ঋণ নিতে চাচ্ছে সেই হিসেবে। সেই ক্ষেত্রে বলছিলেন যশোয়া যে এই যে রাজস্ব আদায়ের যে খতিয়ান, সেখানে বড় একটা অংশ কিন্তু থাকে এনবিআর এবং আমরা বারবারই যেই জায়গাটায় দেখি যে কর নেট বলা হয় ওইটাকে, যে করের যে জায়গাগুলো আছে সেগুলো বাড়ানোর ক্ষেত্রে কথা বলা হয়। এই জায়গাটায় কি কোনো ভূমিকা থাকছে? একটু খতিয়ানটা দেখাতে চাচ্ছি যে লক্ষ্যমাত্রার কথা আমরা বললাম ২০২৩-২৪ অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হচ্ছে ৫,০০,০০০ কোটি টাকা এবং এর মধ্যে এনবিআর এর মাধ্যমে তোলার কথা ছিল ৪,৩০,০০০ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে যেটা এসেছিল ৪,১০,০০০ কোটি টাকা। তাহলে এবার আসলে প্রশ্ন আসে যে এখন পর্যন্ত এই অর্থ বছরে এই রাজস্ব আদায়ের চিত্রটা আসলে কেমন, সেটা যদি আমরা এপ্রিল পর্যন্ত হিসেবটা রাব্বি দেখি তাহলে ২০২৪ সালের গেল এপ্রিল মাস পর্যন্ত হিসেবটা হচ্ছে ২,৮৯,৩৭৭ কোটি টাকা সরকার আদায় করতে পেরেছে এবং প্রতি মাসের যদি গড় হিসেবের মধ্যে আনি তাহলে ২৮,৯৩৭ কোটি টাকা এবং গড় হিসেবে অর্থ বছর শেষে এটি দাঁড়াবে ৩,৪৭,২৪৪ কোটি টাকা। রাজস্ব আদায়ের খতিয়ান এপ্রিল পর্যন্ত এই হিসেবটা আমরা আসলে দেখছি। এবং যদি আমরা একটু এরপরে যাই, যত বিষয় নিয়ে আমরা আলোচনা করি যশোয়া, সবচেয়ে বড় যে মানুষের দিকটা থাকে, নজরটা থাকে, সেটি হচ্ছে যে সে যেন বাজারে গিয়ে সবচেয়ে কম দামে পণ্যটা কিনতে পারে, অর্থাৎ আমি যে মূল্যস্ফীতির কথা বলছি সেই জায়গাটা আসলে কি খবর আছে আপনার কাছে? একদম, এই বছর বাজেটের কিন্তু মূল চ্যালেঞ্জই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং জনগণ থেকে শুরু করে বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা সবাই মনে করছেন যাতে আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যায় আসলে এবং জনবান্ধব একটি বাজেট হয়। আমরা আসলে এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসার চেষ্টা করব রাব্বি। এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। কারো চাওয়া পণ্যের দামে মিলবে স্বস্তি, আবার কেউ চায় শিক্ষা খাতে বেশি বরাদ্দ। মূল্যস্ফীতির চাপ বাড়লেও বাড়ছে না কর্ম আয়। হিসাব নিকাশে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর বাড়তে পারে করের বোঝা, শঙ্কায় চাকরিজীবীরা। সাইফুল ইসলামের রিপোর্ট দেখে আসবো। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় ৮ থেকে ৯০০ টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না।
রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো নয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে, পরিবার থেকে খরচ চালাতে ব্যয় বহন করতে যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর বোঝাটা চাপে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি 9.89%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দ্বারা তো সম্ভব না সব জিনিস। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। চাচ্ছি যাতে দেশের জিনিসের দাম কমে আমরা গরিব যাতে স্বাধীন চলতে পারি, 4টা রেল ভাত খাইতে পারি। সব কিছুর দাম যেমন বাড়তে আছে, আমাকে মতো সাধারণ মানুষ না খাইয়ে মরবো। আমাদের বেতন কম, নিত্য পণ্যের দাম অনেক বেশি, ঠিক আছে? তো এই বাজেট প্রণয়ন করে কি লাভ যদি তা কার্যকর না হয়? টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে 7,97,000 কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা যেমনটা দেখলাম জনগণের প্রত্যাশা মূলত বাজেটের কোথায়, তারা চায় যে বাজারে গেলে যেন তাদের স্বস্তি মেলে। বাজেট একই মানে সাথে তাদের যশোর কাছে আরেকটি এটাই। বিষয় থাকে, সবাই কিন্তু অপেক্ষায় থাকে যে কোন পণ্যটার দাম বাড়ে এবং কোনটার কমে। এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা আসে। জি একদম, আসলে আমিও আপনাকে এটাই বললাম যে সাইফুল ইসলামের রিপোর্টও যেমনটা তুলে আসছিল যে আসলে বাজারে গেলে ক্রেতা জানতে চায় যে কোন জিনিসের দাম বাড়ে এবং কোন জিনিসের দাম কমে, এবং বাজেট আসলে আসলেই অবধারিত যে কোনো জিনিসের দাম কমবে বাড়বে এবং দাম বাড়ছে। আমরা যদি একটু এক নজরে দেখি, রেফ্রিজারেটর এসির দাম বাড়ছে, স্থানীয়ভাবে উৎপাদিত রেফ্রিজারেটর এবং এসির দাম, এবং এমপিদের গাড়ির ক্ষেত্রে দাম বাড়ছে, কর বাড়ছে। এবং তারপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আর কোন কোন পণ্যের দাম বাড়ছে, এবং মোবাইল ফোন এবং মোবাইলের ব্যবহৃত সিমের দাম বাড়ছে। আপনি শুরুতে বলছিলেন যে এসি এবং এসি দ্রব্য পণ্যের যে দাম বাড়ছে, এবার যে বৈশ্বিক প্রেক্ষাপটে যে গরমটা পড়েছে, এটি বৈশ্বিক যারা বিশ্লেষক তারা কিন্তু ভাবছেন যে আরও গরম বাড়বে। সেই ক্ষেত্রে তো এসির এই যে দাম বাড়াটা নিশ্চয়ই সামাজিক যে জীবনযাত্রা সেটিতে প্রভাব পড়বে। অবশ্যই অবশ্যই, আসলে যে বললাম না, মানুষের জীবনমান যেন সহজ হয়, মানুষ সেই রকমই একটি বাজেট প্রত্যাশা করছেন। কিন্তু সেক্ষেত্রে যেই জিনিসগুলো মানুষের জীবনমান উন্নতি করার জন্য আসলে প্রয়োজনীয় দরকার যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর দাম পড়লে অবশ্যই তাদের কিন্তু আসলে প্রভাব পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে তামাকজাত পণ্যের দামও বাড়ছে। একদম, প্রতি বছরে না, এবছরও কিন্তু তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবেই। এটা কিন্তু প্রতি বছরই এই একই চিত্র আমরা দেখতে পাই এবং এবছরও সেই দাম দেখতে পাচ্ছি। এবং আরও কিছু বিষয় যদি দেখি, কাজু বাদামের দাম বৃদ্ধি পাচ্ছে, বৈদ্যুতিক বাল্বের দাম বৃদ্ধি পাচ্ছে, ওয়াটার পিউরিফায়ারের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং আরও বেশ কিছু পণ্যের দাম কিন্তু এবার বৃদ্ধি পাচ্ছে, যেসব পণ্যের উপর আসলে শুল্ক পড়ছে। এবং দাম বৃদ্ধির অন্য পণ্যের ক্ষেত্রে যাওয়ার আগে একটু দাম কিসের কমবে এটাও তো মানুষ জানতে চায়, আসলে স্বস্তির জায়গা কোনটা। সেক্ষেত্রে আমরা দেখব যে আমদানিকৃত গুঁড়া দুধের দাম কমছে এবং বিদেশি চকলেটের দাম কমছে, এবং মোটর সাইকেলের দামও কিন্তু এবারের বাজেটে কমছে। এবং আরও কিছু বিষয় যদি দাম কমার ক্ষেত্রে আমি দেখি যে জীবন রক্ষাকারী ঔষধের দাম কমতে পারছে, এবং পোলট্রি মুরগির দাম কমছে, ও ডিমের দাম কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা একটু আলোচনায় দাবি রাখে, সেটি হচ্ছে ওষুধের দাম বাড়া নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ে বক্তব্য দিয়েছিলেন, আবার তিনি ফেরত এসেছেন তার জায়গায়। সেই জায়গাতে বাজেটে এই তিনটি বিষয় নিশ্চয়ই জনগণের জন্য একটা বড় স্বস্তির খবর। এবং যেটা আমরা গত এক মাস ধরে এবং তারও বেশি সময় ধরে দেখছিলাম, ডিমের বাজারে, মুরগির বাজারে এক ধরনের অস্বস্তি বিরাজ করছিল। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন, এটা এবং সরকার যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা বলছে, সেক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সাররা আছেন, তারা ল্যাপটপ ব্যবহার করেন, সেক্ষেত্রে দাম কমাটা আসলে অনেকটাই স্বস্তির জায়গা হবে বলে আমরা মনে করছি। এবং দাম বাড়া কমার যে চিত্র আমরা দেখলাম, তার মধ্যে আরও কিছু বিষয়, নিত্য প্রয়োজনীয় বিষয় যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের মশলার দাম কমছে, পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, ময়দার দাম কমছে। এটি হচ্ছে দাম কমার যে চিত্র আমরা দেখছি, এবং এটা নিত্যদিনে আমাদের আসলেই প্রয়োজন। এবং এর এই মূল্যস্ফীতির যে কষাঘাতে সাধারণ মানুষ জর্জরিত, সেক্ষেত্রে এই পণ্যগুলোর দাম কমার কারণে কিন্তু তাদেরকে অনেকটা স্বস্তি দিতে পারবে বলা যায়। রাব্বি, সেক্ষেত্রে বাজেট নিয়ে মূল্যস্ফীতির লাগাম নিয়ে আরও একটি রিপোর্ট আছে বোধহয়। জি, আমরা সেই রিপোর্টটি একটু দেখে আসার চেষ্টা করব।
1 ঘন্টা পরে জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে 4.6%। আগের 2 বছর অবশ্য বেড়েছে প্রায় 12.5% করে। আগামীতে বাড়তে পারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম, এমন ইঙ্গিতই মিলছে অর্থ মন্ত্রণালয় সূত্রে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6 থেকে বাড়িয়ে করা হতে পারে 6.5%। তবে সংকোচনের পথে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে হতে পারে 6.75%। বাজেটে ব্যয়ের তালিকায় অনুন্নয়ন খাতে প্রায় 50,000 কোটি টাকা বেশি খরচ করার পরিকল্পনা রয়েছে। এই বিশাল বাজেটে ব্যয়ের যোগান দিতে এনবিআরকে পূরণ করতে হবে 4,80,000 কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 70,000 কোটি টাকা বেশি। এদিকে মূল্যস্ফীতির চাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর যৌক্তিকতা থাকলেও রাজস্ব আয় বাড়াতে অপরিবর্তিত থাকছে 3.5 লাখ টাকাতেই। জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ পরিশোধ বাবদ 1,13,000 কোটি, ভর্তুকি প্রণোদনায় 1,11,000 কোটি আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানে মোট বরাদ্দ রাখা হতে পারে 3,14,700 কোটি টাকা। ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্ন আয়ের মানুষ, সেজন্য সামাজিক সুরক্ষায় 7,000 কোটি টাকার বাড়তি যোগান দিয়ে বরাদ্দ হতে পারে 1,33,000 কোটি টাকা। সুবিধাভোগীর সংখ্যা 4 লাখ বাড়ানোর সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা 200 এবং 80 বছরের বেশি বয়স্ক নাগরিকের জন্য 300 টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হবে আসন্ন অর্থ বছরের উত্থাপিত বাজেটে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম টানতে কৃষিতে 35,000 কোটি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হতে পারে 40,000 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, যেমনটা দেখলাম আসলে বেশ কিছু পরিবর্তন আসছে, তার মধ্যে সামাজিক নিরাপত্তা খাত এবং সরকার বিভিন্ন খাতে কিন্তু ভর্তুকি দিয়ে থাকে। যশোয়া, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাজেটে যেমন দাম কমা বাড়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আবার কৃষিভিত্তিক সমাজে যেমন আমরা রিপোর্টে দেখছিলাম সারের ক্ষেত্রে ভর্তুকি আছে কিনা বা কোন খাতে আসলে ভর্তুকি আছে বা কত পরিমাণ দেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে একটু যদি এক নজরে বলেন। এই বিষয়টি আসলে আমরা বলছিলাম যে বেশ কিছু খাতে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে থাকে সেই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এবছর সেটি কোন কোন খাত সেই খাতটি একটু দেখে নিতে চাই। আমরা রপ্তানি খাতের কথা যদি বলি, যে রপ্তানি খাত এবং রেমিটেন্স এই দুটি আমাদের দেশের রিজার্ভকে সমৃদ্ধ করতে যেই সহায়তা করে, সেই দুটি খাতকেই যদি দেখি, সেই দুটি খাতে ভর্তুকি প্রণোদনা 2023-24 অর্থ বছরে রপ্তানি খাতে ছিল 9,025 কোটি টাকা এবং সম্ভাব্য 2024-25 অর্থ বছরে তা হতে পারে 7,825 কোটি টাকা। অর্থাৎ রপ্তানি খাতে কিন্তু ভর্তুকি প্রণোদনা কমতে যাচ্ছে বলে জানা যাচ্ছে, এবং এটি যদি হয়, আমরা যেমনটা বলছিলাম যে রিজার্ভের জন্য রপ্তানি খাত অনেকটা সহায়ক এবং সমৃদ্ধ করতে কাজ করে, সেক্ষেত্রে রপ্তানি খাতের একটু পিছিয়ে পড়ার বিষয় আছে। এবং আরেকটি বিষয় যেটি রেমিটেন্সের ক্ষেত্রে এবছর ভর্তুকি প্রণোদনা একই রকম থাকছে। তবে রেমিটেন্স যোদ্ধা যারা, আমরা যদি একটু বিদেশে যারা থাকেন প্রবাসীরা, তারা কিন্তু সবসময় বলেন যে তাদের ভর্তুকির হারটা আরও বাড়ালে তারা হয়তো বৈধ চ্যানেলে টাকা বেশি পাঠাতেন, এবং সেটি কিন্তু সরাসরি আসলে আমরা যেটি নিয়ে ডলার সংকটের কথা বলি সেটা অনেকটা কাটতো। এই জায়গাটা নিয়ে তো মানুষের নিশ্চয়ই, তারপর আপনি যেটা বললেন যে বৈধ উপায়ে আসলে বিদেশের থেকে টাকা দেশে নিয়ে আসার পরিমাণটা কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন থেকে শুরু করে, কারণ এই জায়গায় যেহেতু রেমিটেন্সের এখন প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমান সমান থাকছে, তার মানে সেই প্রক্রিয়াটা তো রয়েই গেল, এবং সেই জায়গাটা দেখা যায় যে পরবর্তীতে কি হবে। আমরা যদি একটু কালো টাকা সাদা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে প্রত্যেকটা বাজেটের পর পর, এবার কি এটি চমকপ্রদ একটি বিষয় যে কালো টাকা সাদা করার একটি সুযোগ কিন্তু এবছর বাজেটে ঘোষণা হতে যাচ্ছে, এবং সেই বিষয়টি যদি আপনাকে একটু বলি, কালো টাকা সাদা করার সুযোগটা কিভাবে আসছে। অবৈধ বা অপ্রদর্শিত আয়, আপনার রিটার্নের কাগজে যেই সম্পদ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অবৈধ আয় কিন্তু লুকিয়ে রাখা হয়, প্রকাশ করা হয় না, সামনে আনা হয় না, সেই ধরনের আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কর 15%, অর্থাৎ 15% কর যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তার কালো টাকা সাদা করার সুযোগ আছে, এবং বৈধ বা প্রদর্শিত আয়ের সর্বোচ্চ কর হতে যাচ্ছে। কিন্তু যশোয়া, যে জায়গাটা প্রশ্ন উঠবেই সেটি হচ্ছে বৈধ এবং প্রদর্শিত আয়তে 30% কর দেওয়া হচ্ছে, কিন্তু অবৈধ বা অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু বিশাল একটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু আসলে ব্যবধানটা দেখা যাচ্ছে, এবং অর্থনীতিবিদ বিশ্লেষকরা যেমনটা বলছেন, এক্ষেত্রে আসলে যে যারা বৈধ বা প্রদর্শিত আয় কর দিচ্ছে তাদের উপর করের ভারটা আরো বাড়লো, এবং যারা অবৈধভাবে আসলে আয় করছে তাদের অপ্রদর্শিত আয়
আয় করছে তাদের আসলে দেখা যাচ্ছে যে আসলে সুযোগটা দেয়া হচ্ছে, এক্ষেত্রে একটা ব্যবধান তৈরি হচ্ছে এবং বলাই যাচ্ছে যে অবৈধ উপায়ে টাকা, যেমনটা আমরা বললাম যে বিদেশ থেকে আসা কিংবা অন্যান্য খাত থেকে আসা, এর পরিমাণটা বেড়ে যেতে পারে। তবে যশোর, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পরিসংখ্যানগত এই যে সামনের বাজেট নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা তো সামনে অন্য আরও রিপোর্টারদের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় পুরো দিনেই থাকবো। আমরা বাজেট নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলাম, স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া।